বিছানার পাশে লোহার চেয়ারটা ক্যাচ ক্যাচ করে উঠল। আমি চোখ খুললাম। কাকু বসে আছেন, কিন্তু তার চোখে মনি নেই। গা থেকে টপ টপ করে কিছু একটা পড়ছে, আর তিনি বলছেন, মলু, নদীটা আজও ডাকছে রে। বন্ধুরা, আমি অরুণিমা, আর তোমরা শুনছ ডগস ফ্লাইট। ভালোবাসা কি মৃত্যুর পরেও থাকে? থাকে, কিন্তু সেই ভালোবাসা যখন পচা মাংস আর মাছের আঁশের গন্ধ নিয়ে রাতের অন্ধকারে ফিরে আসে, তখন সেটা আর ভালোবাসা থাকে না, সেটা হয়ে যায় অভিশাপ। আজকের গল্পটা একটা মেয়ের, যে তার কাকুকে ভালোবাসত, আর কাকুও তাকে। কিন্তু মৃত্যু সেই ভালোবাসা শেষ করতে পারেনি, কারণ কেউ একজন চাননি সেটা শেষ হোক। তাই তিনি সুতো বেঁধে রেখেছিলেন এই পৃথিবী আর সেই জগতের মাঝখানে। আর সেই সুতো বেয়ে প্রতি রাতে ফিরে আসতেন কাকু, সেই পচে যাওয়া শরীর নিয়ে, সেই ঘোলাটে চোখ নিয়ে। শুধু একটাই কথা বলতেন, চল মলু, আমার সাথে চল। আজকের গল্পের নাম নদীর ডাক। হেডফোন লাগাও, লাইট নেভাও, আর লোহার চেয়ার থাকলে একটু সরিয়ে রাখো, কারণ এই গল্প শোনার পর তুমিও আর কোনোদিন লোহার চেয়ারে স্বস্তিতে বসতে পারবে না। সর্ষের তেল আর ইলিশ মাছ ভাজার গন্ধ মানেই ছিল কাকুর আগমন। জেলার শহরতলির সেই বিশাল জরাজীর্ণ একান্নবর্তী বাড়িতে আমার শৈশব আবর্তিত হতো কাকুকে কেন্দ্র করেই। তিনি আমার নিজের বাবা ছিলেন না, সম্পর্কে দূর সম্পর্কের এক কাকা। আমাদের বাড়ির কোণের ঘরটা ভাড়া নিয়ে থাকতেন, কিন্তু আমাকে নিজের সন্তানের মতোই দেখতেন। পেশায় তিনি ছিলেন মাছ বিক্রেতা। নোনা ধরা চামড়া আর তার সেই বুক কাঁপানো অট্ট হাসি যেন আমাদের পুরনো কড়িবর্গার ধুলো ঝরিয়ে দিত। রোজ সন্ধ্যায় বাজার থেকে ফেরার সময় তার লুঙ্গিতে লেগে থাকত রূপলি আঁশ, আর পকেট থেকে বেরোতো একটা কুচকানো কাগজের ঠোঙায় মিষ্টি। মলু, দেখে যা, আজ নদী তোর জন্য কি পাঠিয়েছে। গভীর অথচ মায়াবী গলায় ডাক দিতেন তিনি। আমি উঠোনের আলনায় ঝুলতে থাকা জামাকাপড় পাশ কাটিয়ে দৌড়ে যেতাম তার কাছে। কি এনেছো কাকা, সন্দেশ নাকি মুচমুচে জিলিপি? তিনি চোখ টিপে হাসতেন, তার চেয়েও ভালো, সারা দিনের হাড় ভাঙা খাটুনির মিষ্টি। খেয়ে নে চটপট পাখি আমার, তোকে তো অনেক বড় হতে হবে, যাতে এই বুড়োর হাড় যখন কাঁচের মতো ঠুনকো হয়ে যাবে, তখন তুই আমায় দেখভাল করতে পারিস। আমি মুখে মিষ্টি পুড়ে বলতাম, তুমি কখনো বুড়ো হবে না। তিনি হাসতেন, কাদা আর মাছের আষ্টে গন্ধ মাখা হাতে আমার চুল ঘেঁটে দিয়ে বলতেন, সবাইকেই তো একদিন সেই জলের কাছেই ফিরে যেতে হয় রে মলু, কিন্তু যতক্ষণ আমি আছি তোর গায়ে একটা আঁচড়ও কেউ লাগাতে পারবে না। সেই নিরাপত্তার চাদরটা ছিঁড়ে গেল এক মঙ্গলবার। গুমোট গরমে বাতাস যেন ভারী হয়ে আসছিল। কাকু সেদিন তাড়াতাড়ি বাড়ি ফিরে এসেছিলেন, বুকে একটা অস্বস্তি হচ্ছিল। দুপুরের দিকে বাড়িটা কেঁপে উঠল এমন এক শব্দে যা আমি কোনো দিন ভুলব না। এক বীভৎস ভেজা গোঙানি, যা কোনো মানুষের গলা থেকে বেরোনো অসম্ভব। মনে হচ্ছিল কেউ যেন নিজের গলা নিজেই ছিঁড়ে ফেলছে। আমরা গিয়ে দেখলাম তিনি মেঝের ওপর পড়ে আছেন, চোখের মণি উল্টে সাদা হয়ে গেছে, আর নখ দিয়ে দরজার পাল্লায় গভীর আঁচড় কাটছেন। ডাক্তার আসার আগেই তার শেষ নিঃশ্বাস পড়ে গিয়েছিল। শ্রাদ্ধ শান্তির অনুষ্ঠানগুলো ধূপের ধোঁয়া আর সাদা থান কাপড়ের ঘেরাটোপে একটা ঝাপসা স্মৃতির মতো কাটছিল। কিন্তু কাকিমার ব্যবহার আমায় সবচেয়ে বেশি আতঙ্কিত করেছিল। বাড়ির সবাই যখন কান্নাকাটি করছে, তিনি উঠোনের এক কোণে একদম স্থির হয়ে বসেছিলেন। চোখে এক ফোঁটা জল নেই। তার সেই ঘোলাটে চোখ দুটো কেমন যেন ধারালো হয়ে উঠেছিল, অপলক তাকিয়েছিলেন তাদের ঘরের দরজার দিকে। দাফনের 3 দিন পর ভয়ে ভয়ে তার কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, কাকিমা, একটু জল খাবে? তিনি আমার দিকে তাকালেন না, শুকনো খসখসে গলায় বললেন,
ও যায়নি রে মলু, ওর মতো খিদে মাটির নিচে চাপা দেওয়া যায় না, মাটি ওকে নিতে পারবে না। ভয়ে আমার শির দাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। কি বলছো তুমি? সবই নিয়ম, তিনি ফিস ফিস করে বললেন। তার চোখের মণিগুলো যেন সূচের মতো ছোট হয়ে গেছে। সুতো যাতে না ছিঁড়ে যায় তার অনেক তুক তাক আছে। ও এই বাড়িটাকে বড্ড ভালোবাসতো, তোকে ভালোবাসতো। শুধু এই মৃত্যুর মতো তুচ্ছ একটা কারণে কেন সব শেষ হয়ে যাবে? আমি পিছিয়ে যেতে যেতে বললাম, মা বলল কাকুকে শান্তিতে থাকতে দিতে হয়। কাকিমার ঠোঁটে এক বীভৎস হাসি ফুটে উঠল। শান্তি তাদের জন্য যাদের কাজ ফুরিয়েছে, ওর কাজ এখনো তোর সঙ্গে ফুরোয়নি। পরের এক সপ্তাহে বাড়িটা বদলে গেল। তাদের ঘরের দিকের বারান্দার বাতাস পচা পুকুরের জলের মতো দুর্গন্ধ আর থমথমে হয়ে উঠল। আমি অদ্ভুত সব জিনিস লক্ষ্য করতে শুরু করলাম। কাকিমা রোজ রাতে আমার ঘরের সেই পুরনো লোহার চেয়ারটার নিচে এক বাটি দুধ ভাত রেখে আসতেন। কারণ জানতে চাইলে শুধু বলতেন গৃহদেবতাদের খিদে পেয়েছে। একদিন রাতে দেখলাম একটা বুড়ো আঙুলের সমান আরশোলা সেই বাটির দুধে ডুবে পা ছটপট করছে, আর কাকিমা পরম ভক্তিতে সেটা তাকিয়ে দেখছেন। একদিন সকালে মাকে বললাম, মা জানলার ধারের সেই ভারী লোহার চেয়ারটা কোণে কে সরাল? ওটা এখন আমার বিছানার দিকে মুখ করে রাখা আছে। মা খুব ক্লান্ত দেখাচ্ছিলেন, চোখগুলো কেমন যেন কোঠরে ঢুকে গেছে। মেঝেটা বোধহয় অসমান রে মলু, বেশি ভাবিস না তো, আমরা সবাই শোকের মধ্যে আছি, তাই এমন মনে হচ্ছে। কিন্তু কাল রাতে আমি ওটা সরানোর আওয়াজ পেয়েছি। আমি জোর দিয়ে বললাম। কেমন একটা ঘ্যাঁচ ঘ্যাঁচ শব্দ, যেন পাথরের ওপর লোহা ঘষা হচ্ছে। মা ধমক দিয়ে বললেন, বাতাস বা পুরনো বাড়ির কাঠ চড়চড় করছে হয়তো, গিয়ে পড়তে বস। প্রথম ঘটনাটা ঘটল এক শুক্রবার। আকাশে এক চিলতে চাঁদের আলো। ঘুমের ঘোরে আচ্ছন্ন আমি হঠাৎ অনুভব করলাম বিছানার পায়ে কোনো ভারী ওজন। তারপর একটা হাত, সেটা বরফের মতো ঠান্ডা নয়, বরং একটা স্যাঁতস্যাঁতে মাটির তলার বদ্ধ কুঠুরির মতো ঠান্ডা। হাতটা আমার মাথায় এসে ঠেকল। মোটা কড়া পড়া চেনা আমূল, কিন্তু তার স্পর্শে প্রাণ নেই। আমি জমে গেলাম। চোখ খুলে দেখি ঘরের সেই হালকা নাইট ল্যাম্পের হলুদ আলোয় লোহার চেয়ারটা একদম বিছানার পাশে টানা, আর সেখানে বসে আছেন কাকু। কিন্তু তিনি সেই চেনা মানুষটি ছিলেন না। তার গায়ের রং কালো হয়ে যাওয়া পচা জামের মতো, সারা শরীর ফুলে ফেপে উঠেছে, আর গা দিয়ে একটা চটচটে রস বেরোচ্ছে। একটা তীব্র গন্ধ নাকে এলো, পচা মাছ, কাদা আর শ্মশানের সেই উৎকট গন্ধ। চোখের মণি নেই বললেই চলে, শুধু রক্তাভ সাদা অংশটা আমার দিকে স্থির হয়ে আছে। চেয়ারটা তার ভারে ক্যাচ ক্যাচ করে গোঙাচ্ছিল। কাকু, আমি কোনো মতে ফিসফিস করলাম। তিনি কোনো কথা বললেন না, শুধু বসে রইলেন। সকালে উঠে দেখলাম চেয়ারটা খালি, কিন্তু আমার বালিশের ওপর একটা ভেজা ছোপ পড়ে আছে যেখানে তার হাত ছিল। পরের দিন রান্নাঘরে গিয়ে মাকে জাপটে ধরে চিৎকার করে উঠলাম, মা, কাকু ঘরে এসেছিল, সত্যি বলছি। মা হাতের হাতাটা ফেলে দিলেন। মলু, থাম, এসব তোর দুঃস্বপ্ন। দুঃস্বপ্ন নয়, ওই চেয়ারটা দেখো, মেঝেটা দেখো। মা আমার কাঁধ ধরে ঝাঁকিয়ে বললেন, তোর কাকা মাটির নিচে, বুঝতে পেরেছিস, মাটির নিচে। কিন্তু সেদিন রাতে তিনি আবার এলেন, আর এবার তিনি কথা বললেন। লোহার চেয়ারটা মেঝেতে ঘষাটানোর কর্কশ শব্দে আমার ঘুম ভেঙে গেল। তিনি আমার ওপর ঝুঁকে পড়েছিলেন। তার মুখটা আমার মুখের একদম কাছে। গায়ের চামড়া পাতলা আঁশের মতো উঠে আসছে, তার নিচ থেকে বেরিয়ে আসছে কালচে মাংস। তার ঠোঁটের কোণ দিয়ে একটা ধূসর কষ গড়িয়ে আমার গলার কাছে টপ করে পড়ল। মলু,
তিনি একটা ঘড়ঘড়ে আওয়াজে বললেন, যেন শুকনো পাতা গুঁড়ো করা হচ্ছে, যেখানে আছি সেখানে বড় ঠান্ডা জলটা খুব গভীর। প্লিজ কাকু, চলে যাও, দোহাই তোমার। আমি ফুপিয়ে উঠলাম। তোর জন্য কিছু এনেছি। তার সেই ফুলে ওঠা জিভ দিয়ে ধূসর ঠোঁট চাটলেন তিনি। লুঙ্গির পকেট থেকে এক মুঠো রূপোলি কিছু বের করে আমার বুকের ওপর ছড়িয়ে দিলেন। ওগুলো কয়েন ছিল না, ছিল মাছের কাঁচা আঁশ, ভেজা আর পচা গন্ধে ভরা। তুই তো আমার দেওয়া মিষ্টি খেতে ভালোবাসতিস, এগুলো খা মলু, খেয়ে আমার সাথে আয়। আমি যাব না। আমি আর্তনাদ করার চেষ্টা করলাম, কিন্তু গলা দিয়ে আওয়াজ বেরোলো না। নদী ডাকছে রে। তার হাতটা মাথা থেকে নেমে এসে আমার গলা চেপে ধরল। হাতের চামড়াটা যেন ভেজা চামড়ার মতো চটচটে। কাকিমা বলল, তুই নাকি বড় একা হয়ে গেছিস, তোকে এই গরমে একা ফেলে যাব না। আমরা যেখানে যাব সেখানে খুব শান্তি, কোনো দিন আশ শুকোবে না। তিনি বিছানায় উঠতে শুরু করলেন। সেই বিশাল শরীরটা যখন বিছানায় উঠল, জাজিমটা দেবে গেল। তার হাড়ে সংযোগ স্থলগুলো থেকে অদ্ভুত মটমট করে শব্দ আসছিল। মা, মা বাঁচাও! আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু তার সেই বিশাল ঠান্ডা শরীরটা আমায় চেপে ধরেছে। মনে হচ্ছিল আমাকে কেউ জ্যান্ত কবর দিচ্ছে। হঠাৎ ঘরের দরজাটা সজোরে খুলে গেল। টর্চের আলো আর হ্যারিকেনের আলোয় ঘরটা ভরে উঠল। মা দাঁড়িয়ে আছেন আতঙ্কে নীল হয়ে, আর তার পেছনে গ্রামের মৌলবী সাহেব। আল্লাহর দোহাই, এই বাচ্চাকে ছেড়ে যা। মৌলবী সাহেবের গুরুগম্ভীর আওয়াজ নিস্তব্ধতা চিরে দিল। আমার ওপর থাকা সেই ছায়াটা এক বীভৎস চিৎকার করে উঠল, যেন একসাথে শয় শয় মানুষ জলে ডুবে মরার শব্দ। নিমেষের মধ্যে সেটা বিছানা থেকে ছিটকে গিয়ে লোহার চেয়ারটার ওপর আছড়ে পড়ল। চেয়ারটা ভেঙে মেঝের কাঠ ফেটে গেল। মৌলবী সাহেব বিড়বিড় করে দোয়া পড়তে পড়তে রূপোর বাটি থেকে জল ছিটিয়ে দিলেন। সেই জল গায়ে লাগতেই যেন কাকুর শরীরটা ধোঁয়ার মতো মিলিয়ে যেতে লাগল। পচা গন্ধের জায়গায় আগরবাতির সুগন্ধ ছড়িয়ে পড়ল ঘরে। একে এখনই এখান থেকে সরিয়ে নিয়ে যান, মৌলবী সাহেব আদেশ দিলেন। মা আমাকে টেনে হিঁচড়ে উঠোনে নিয়ে এলেন। আমার সারা গায়ে সেই বিচ্ছিরি আষ্টে রস আর মাছের আঁশ লেগেছিল। অনেকক্ষণ ধরে ঘর থেকে আসবাবপত্র ভাঙার আর সেই লোহার চেয়ারটা ঘষটানোর শব্দ আসতে লাগল। তারপর সব শান্ত হয়ে গেল। কয়েক ঘন্টা পর মৌলবী সাহেব ঘর থেকে বেরিয়ে এলেন। তার কপালে ঘাম, হাতে একটা তাবিজ আর তেলের শিশি। এক অতিপ্রাকৃত টান আর কারো কুপ্ররোচনায় এই আত্মাটা আটকে গিয়েছিল। তিনি কাকিমার ঘরের দিকে তাকিয়ে বললেন। কাকিমা তখন বাড়িতে নেই। তিনি অন্ধকারের মধ্যেই কোথাও মিলিয়ে গেছেন। শুধু তার ঘরের মেঝেতে পড়ে আছে এক বাটি দুধ আর এক গাদা কালো ছাই। মা ফিসফিস করে জিজ্ঞেস করলেন, ও কি গেছে? আপাতত দরজা বন্ধ করা হয়েছে। মৌলবী সাহেব তাবিজটা আমার হাতে দিলেন। এটা ওর গলায় পরিয়ে দিন। ওই ঘরে ওকে আর শোয়াবেন না, আর ওই লোহার চেয়ারটা গলিয়ে ফেলবেন। ওটাই ছিল ওর ফেরার পথ। এরপর আমি অনেক দিন জ্বরে ভুগেছিলাম। চোখ বুজলেই যেন মাছের আঁশ দেখতাম। বাড়িটা বিক্রি হয়ে গেল। আমরা অন্য পাড়ায় চলে এলাম। এখন আমি বড় হয়েছি। পুরনো সেই একান্নবর্তী বাড়িটার জায়গায় হয়তো এখন প্রমোটাররা বড় বড় ফ্ল্যাট তুলবে, কিন্তু কিছু স্মৃতি মরেও মরে না। আমি আজ কোনো লোহার চেয়ারে বসতে পারি না। লোহার ঠান্ডা কাঠামো দেখলেই আমার দম বন্ধ হয়ে আসে। মাঝে মাঝে বৃষ্টির রাতে যখন বাতাস খুব গুমোট হয়ে থাকে, আমি এক অদ্ভুত শব্দ পাই। কোনো চিৎকার নয়, কোনো কান্না নয়, শুধু একটা ভিজে পায়ের শব্দ, প্যাচ প্যাচ প্যাচ। আমি বিছানায় একদম স্থির হয়ে পড়ে থাকি। হাতের মুঠোয় শক্ত করে ধরি সেই পুরনো তাবিজটা। নিজেকে বোঝাই ওটা বৃষ্টির শব্দ,
কিন্তু তখনই অনুভব করি আমার মাথার তালুতে এক হিম শীতল স্পর্শ। মলু, বাতাসের মধ্যে দিয়ে একটা ফিসফিসে আওয়াজ ভেসে আসে, যাতে নোনা জলের গন্ধ লেগে আছে। নদীটা আজও ডাকছে রে। আমি কোনোদিন চোখ খুলে জানলার কোণের দিকে তাকাই না, কারণ আমি জানি আজও সেই কোণে একটা ছায়া বসে আছে। সে আমার বুড়ো হওয়ার অপেক্ষা করছে। ভূতের ভালোবাসা বড় ভয়ঙ্কর জিনিস। সে বিদায় শব্দটা বোঝে না, সে শুধু চেনে চিরকাল। মাঝে মাঝে আয়নার সামনে দাঁড়ালে দেখি আমার গলার কাছে একটা রূপোলি মাছের আঁশ চকচক করছে। হাত দিলেই সেটা মিলিয়ে যায়। আমি জানি মৌলভী সাহেব দরজাটা বন্ধ করেছিলেন ঠিকই, কিন্তু সেই দরজার খিলটা হয়তো ধীরে ধীরে মরচে ঢরে খসে পড়ছে। কাকু আজও যায়নি। তিনি অন্ধকারে শুধু অপেক্ষা করছেন, অপেক্ষা করছেন কখন সব আলো নিভে যাবে, কখন জোয়ারের জল আমার ঘরের দোরগোড়া পর্যন্ত পৌঁছে যাবে। কাকু, আমি শূন্য ঘরে ফিস ফিস করে ডাকি। উত্তর আসে না। শুধু আমার খাটের তলা থেকে একটা জিভ দিয়ে ঠোঁট চাটার প্যাচ প্যাচে আওয়াজ ভেসে আসে। তিনি আছেন, তিনি আমার জন্যই অপেক্ষা করছেন। বন্ধুরা, মলু বড় হয়েছে, নতুন বাড়িতে থাকে, নতুন জীবন। কিন্তু কিছু কিছু জিনিস বাড়ি বদলালেও বদলায় না। আজও বৃষ্টির রাতে সেই ভেজা পায়ের শব্দ আসে, প্যাচ প্যাচ প্যাচ। আজও গলার কাছে একটা রূপোলি মাছের আঁশ চকচক করে উঠে মিলিয়ে যায়। আজও সেই তাবিজটা মুঠো করে ধরে শুতে হয়। মৌলভী সাহেব দরজা বন্ধ করেছিলেন, কিন্তু সেই দরজার খিলে আস্তে আস্তে মরচে ধরছে। ভূতের ভালোবাসা বড় ভয়ঙ্কর জিনিস। সে বিদায় শব্দটা বোঝে না, সে শুধু চেনে চিরকাল। আর আজ রাতে যদি হঠাৎ মনে হয় কেউ তোমার মাথায় হাত রাখছে, চোখ খোলো না। এই ছিল নদীর ডাক। আমি অজয়, এটা ডগস ফ্লাইট। ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর সাবস্ক্রাইব করো ডগস ফ্লাইট। বেল আইকন চাপতে ভুলো না। পরের গল্পে দেখা হবে। ততক্ষণ ভালো থেকো। আর আজ রাতে ঘুমানোর আগে ঘরের লোহার চেয়ারটা একবার দেখে নিও। কেউ বসে নেই তো?